বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কিতা। আমাদের ভালোবাসার ছোঁয়া চ্যানেলটি নিত্য নতুন গল্প পড়তে ও শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে মোটেও ভুলো না। টাটা। গাড়ির ভ্যানে ঢুকে দুইটা ছেলেকে বেধড়ক মারছে আইমান। কারণটা একটু পরে বলছি। আইমান রাগান্বিত কণ্ঠে বলল, এই বল তোদের বসকে, কে তোদের সব কাজের প্রধান? তখন সেখান থেকে একটা লোক বলল, আমাদের মেরে ফেললেও আমরা বলবো না। তাহলে মর। বলি আইমান গানটা দিয়ে লোক দুটোর বুক ঝাঁঝরা করে দেয়। রক্তমাখা হাতে লোক দুটোকে পাঠিয়ে বেরিয়ে দোকানে আসে। ওদিকে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল দিশা। পথে এসে গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন কি করবে, তাই আশেপাশে কোনো গ্যারেজ খুঁজতে থাকে। তখন সামনে একটা গ্যারেজ দেখে ড্রাইভারকে নিয়ে মানুষের হেল্প নিয়ে অনেক কষ্টে গ্যারেজে পৌঁছায়। আইমান তখন বসে একটা ফাইল দেখছিল। কাস্টমার আসা দেখে তাড়াতাড়ি ফাইল লুকিয়ে তার কর্মচারী ইমনকে বলল, দেখ তো আবার কি লাগে। আপা, আপনার কি লাগে? না, আসলে গাড়িটাতে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না, স্টার্ট হচ্ছে না। আপনি কোনো টেনশন করবেন না, আমি হাত দেওয়া মাত্র স্টার্ট হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি দেখুন, আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, যেতে হবে। আপা আপনি বসেন, আমি 10 মিনিটে ঠিক করে দিচ্ছি। ওকে, প্লিজ তাড়াতাড়ি করুন। আইমান ইমনকে নিয়ে কাজ শুরু করলো। দিশা খেয়াল করলো এতিম স্মার্ট একটা ছেলে গাড়ির মেকানিকে কাজ করে। আইমান লম্বায় পুরো 6 ফুট, চুলগুলো কপালের কাছে আসছে, সব মিলিয়ে পুরো হিরো। ওইদিকে আইমান গাড়ি স্টার্ট করে দিশার কাছে আসলো। আপা আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা কথা, আপনাকে দেখলে তো গ্যারেজের মেকানিক মনে হয় না? তো কি মনে হয় আপা? মনে হয় আপনি কোনো হিরো। ছি, কি বলেন, লজ্জা দিবেন না। এরপর দিশা চলে যায় আর আইমান সেখানে দাঁড়িয়ে মুচকি হেসে আবার ফাইল দেখা শুরু করে। দিশা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিশাল বড় বিজনেসম্যান। বাবা মায়ের আদরে ছোটবেলা থেকে ঐশ্বর্য আর চাতুর্যে বড় হয়েছে দিশা। তার বন্ধুর বার্থডে পার্টি আজ, তাই সেখানে যাচ্ছে। ওইদিকে তার বাবা অফিসে বসে আছেন। আইমান সারাদিন গ্যারেজ থেকে বিকেলবেলায় বাসায় ফিরে মাকে খেতে দিতে বলে। উপরে যাই ফ্রেশ হয়। যখন ফিরে আসে তখন তার মা বলে, কি রে আইমান, তুই সারাদিন কি কাজ করিস যে বিকালবেলা এত ক্লান্ত হয়ে ফিরিস? তোকে এত কষ্ট করে পড়ালেখা করালাম, এত বড় একটা চাকরি করালাম, তুই এই কাজ করার জন্য? আরে মা, এটা ওই কাজেরই একটা অংশ। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন সফল হতে পারি। আমার দোয়া সব সময় তোর উপর আছে বাবা, আয় এবার খেয়ে নিবি। এরপর আইমান খাওয়া দাওয়া করে নিজের রুমে যায়। গিয়ে ল্যাপটপ অন করে অফিসে কল করে। তার বস তখন তার কলের জন্য অপেক্ষা ছিলেন। তিনি বললেন, আইমান, তোমার কাজ কত দূর? স্যার, আমি হাইওয়ে রোডে একটা গ্যারেজ খুলেছি, সেখানে সব সময় নজরদারি করছি। যদি একদিকে কোনো পাচার হয় আমি ধরতে পারবো স্যার। তাহলে অনেক ভালো করছো। জি স্যার, কি কাজ বলেন? তো এখন একটা কথা শোনো, আমাদের সবার প্রথমে ওই লোকগুলোকে ধরতে হবে যারা পাচারের কাজের সাথে জড়িত। নইলে আমরা যতই তাদের কর্মচারীদের ধরি না কেন, তারা নতুন কর্মচারী নিয়োগ দেবে। তাই সবার প্রথমে বড় মাথাকে ধরতে হবে। তাই তুমি খুব সতর্কতার সাথে কাজ করবে যাতে আমরা ওই মাথাকে ধরতে পারি। স্যার, লোকগুলো কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি দুইটাকে গুলি পর্যন্ত করছি, কিন্তু তাদের বসের নাম বলে নাই। বলে মারলে মেরে ফেলো, আমি বসের নাম বলবো না। এটাই ওদের কাজের নিয়ম। তুমি ওদের মুখ থেকে ওদের বসের নাম বলাতে পারবে না। তুমি শুধু ওদেরকে আটকাও আর ওদের বসের খোঁজ নাও। ওরা জীবনে বলবে না ওদের বসের নাম। ওকে স্যার, আমি সব কাজ করছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের আমি ধরে তারপর শান্ত হব। তোমার উপর আমার ভরসা আছে আইমান। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, তুমি রেস্ট নাও, সারাদিনে এসেছো। ওকে স্যার, আমি কোনো কিছু হলেই আপনাকে ইনফর্ম করে দেব। ওকে বাই। এরপর আইমান পাড়ি দেয় ঘুমের রাজত্বে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। কিন্তু আর সে গ্যারেজে যাবে না, আরও একটা জায়গায় যাবে। জায়গাটা খুব ভয়ঙ্কর। আইমান বুকে প্রচণ্ড সাহস নিয়ে বেরিয়ে পড়ে সীমান্ত এলাকার চারিদিকে। পাহাড় আর বন জঙ্গলের মধ্যেখানে কয়েকটা গ্যাংয়ের বাস।
এদের মধ্যে একটা গ্রুপের সাথে তার কথা হয়েছে। আইমান সেখানে গিয়ে তাদের লিডারের সাথে দেখা করবে জায়গাটাতে। নেশার দ্রব্যের দুর্গন্ধ আইমানের মাথাটাকে নষ্ট করে দিচ্ছিল, কিন্তু তাকে এখন শান্ত থাকতে হবে। তাই সে লিডারের কাছে গিয়ে বলে, আমার নাম দিয়ে তোমার কাজ কি? এর চেয়ে বলো কাজ কি? কাকে মার্ডার করতে হবে, কাকে গুম করতে হবে, এমনভাবে মারবো কেউ টেরও পাবে না। ভাই, আমার কাউকে খুন করা লাগবে না, কাউকে গুম করাও লাগবে না। আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। সবাই একসঙ্গে হেসে উঠল আইমানের কথা শুনে। হেই, তোরা শুনছিস? লোকটা আমাদের সাথে কথা বলতে এসেছে। তো কে ভাই তুমি? আপনাদের সাথে না 1 সপ্তাহ আগে আমার কথা হয়েছিল। আমি আইমান খান। কথাটা শুনতেই লিডারের গলা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আমরা বুঝতে পারিনি। আপনি তো বলে আসতে পারতেন। প্লিজ বসুন। আইমান একটা চেয়ারে বসে বলতে শুরু করে, যে জন্য তোমাদের কাছে এসেছিলাম তা বলি। জি স্যার, বলুন। তোমরা তো এই এলাকার প্রতিটা কোনা কোনা খুব ভালো করেই চিনো। তা তোমরা কি বলতে পারবে এই এলাকার টিসি গ্যাং কোনটা? কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই কাঁপতে শুরু করলো। আরে স্যার, আপনি কি আমাকে মারার প্ল্যান করে এখানে এসেছেন? আপনি জানেন ওরা কত ভয়ঙ্কর? আপনি যে এখানে এসেছেন হয়তো তারা এতক্ষণে জেনেও গেছে। এই এলাকার প্রতিটা কোনায় কোনায় তারা তাদের লোকদের চড়িয়ে রেখেছে। বিদেশ থেকে যত প্রকার পাচার হয় এদিক দিয়েই হয়। আমরা তো শুধু এখানে সামান্য কাজ করি। তোমাদের কিছুই করা লাগবে না, তোমরা শুধু আমাকে ওদের ইনফরমেশনটা দাও। প্লিজ স্যার, আমরা আপনার পায়ে ধরছি, আপনি এই কাজ আমাকে দিয়ে করাবেন না। ওরা সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই, তুমি আমার হয়ে কাজ করো। তোমার সেফটির দায়িত্ব আমি নিব। আপনার মতো অনেকে ওকে অফিসার এখানে এসেছে, কিন্তু কেউ তাদের কিছু করতে পারে নাই। ওরা 1-2 জন না যে আপনি ধরে ফেলবেন। শত শত লোক তাদের হয়ে কাজ করে, তাদেরকে ধরা অসম্ভব। তাই বলে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওদের কারণে যুব সমাজ নেশার দিকে ধাবিত হয়েছে। আমিও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আমাদের ছোট্ট ছোট্ট স্যাক্রিফাইস যদি অনেক বড় বড় আসামিদের ধরতে সাহায্য করে, তাহলে ক্ষতি কী? স্যার, আপনি যতটা সোজা মনে করছেন এই বিষয়টা ততটা সোজা নয়। ওরা এতক্ষণে হয়তো আপনার মৃত্যুর ফাঁদ রেডি করে ফেলেছে। আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে যান, নয়তো আপনাকে ওরা মেরে ফেলবে। ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এবার যদি আসি তোমাদেরকেও ধরে নিয়ে যাব। আপনারা তো আমাদের মতো ছোট ছোট আসামিদেরকে ধরতে পারবেন, কিন্তু ওই বড় বড় সন্ত্রাসীদেরকে আপনার পক্ষে ধরা সম্ভব নয়। আমরা তো সামান্য কিছু টাকার জন্য এই কাজ করি, কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন টাকা আত্মসাৎ করে। ওদের কাছে আমরা এখনও শিশু। তাই তো বলছি, তোমরা আমাকে সাহায্য করো। আমরাও ওদেরকে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে পুলিশ ফোর্স, আর্মি সহ সকল আইনি ফোর্স আছে। তোমরা শুধু আমাকে সাহায্য করো, ওদের ইনফরমেশনটা জাস্ট দাও। তা আমার পক্ষে সম্ভব নয়। স্যার, আপনি এখান থেকে বেরিয়ে যান। আইমান বুঝতে পারল এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে বেরিয়ে আসলো জঙ্গলের রাস্তা দিয়ে। হাঁটছিল তখন হঠাৎ করেই দেখতে পেল কয়েকটা লোক তার দিকে এগিয়ে আসছে। আইমান বুঝতে পারল এরা তাকেই ধরার জন্য আসছে। তাই এই আইমান ও প্রস্তুত হয়ে গেল। সে নিজের গানটা বের করে কিছুটা আড়ালে চলে গেল। লোকগুলো এসে তাকে খুঁজতে লাগলো। তখন আইমান পিছন থেকে একটার মাথায় গুলি করে সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। 6-7 জনকে লোক ছিল, সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। সবাই এই আইমানকে একসাথে খুঁজতে থাকে, কিন্তু আইমান বুঝতে পারল এদের সাথে সে পেরে উঠবে না। তাই সে তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়া দিয়ে চলে আসে। ফিরে আসলো তার গ্যারেজে। এসে দেখলো ইমন গ্যারেজ খুলে বসে আছে। একটু পর সেখানে একটা ট্রাক আসলো টায়ার ঠিক করাতে। ইমন গিয়ে টায়ার ফাঁকা দিয়ে দেখলো উপরে কি আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তখন আইমান কিছুটা বুদ্ধি করে টায়ার খোলার নাম করে জোরে একটা রড দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে টায়ারের উপরে বাঁধা রশ্মিটা ছিঁড়ে যায়। কিছুটা কাঁচামালের সাথে কয়েকটা বক্সও মাটিতে পড়ে যায়। এটা দেখার পর ট্রাক ড্রাইভার তাড়াতাড়ি আসে। এসেই আইমানকে ধাক্কা দিয়ে বলে, এই ছেলে, তুমি এটা কি করলে? আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। টায়ার খুলতে গিয়ে জোরে ধাক্কা দিতেই এটা ছিঁড়ে গেছে। আমি এক্ষুনি সব তুলে দিচ্ছি। বলেই আইমান লাফ দিয়ে উপরে উঠে সঙ্গে সঙ্গে ট্রাক ড্রাইভার আইমানকে নামাতে চায়। ততক্ষণে আইমান উপরে উঠে গেছে। উপরে উঠে দেখলো কয়েকটা বিদেশি মদের বোতল নিচে আছে। ট্রাক ড্রাইভার তাড়াতাড়ি উপরে উঠে আইমানকে ধাক্কা দিয়ে বলল, এই ছেলে,
তোমাকে কে বলেছে এগুলো তুলে দিতে? তাড়াতাড়ি নাও বলছি ওখান থেকে, গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজের কাজ করছি। বলি আইমান লোকটাকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দেয়। লোকটা উল্টে নিচে পড়ে। তখন ড্রাইভার এর সাথে থাকা লোক দুজনই দুটা ছুরি বের করে। তখন আইমান নিজের পকেট থেকে গান বের করে লোক দুটাকে গুলি করে পায়ে। দুইটা লোক চিৎকার করে লাফাতে থাকে। পা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? এর মধ্যে ইমন রশি নিয়ে এসে তাড়াতাড়ি করে লোক দুটোকে বেঁধে ফেলল। লোক দুটো চিৎকার করতে থাকে পায়ে গুলি লাগা অবস্থায়। কিন্তু আইমান একটা রড নিয়ে লোক দুটোকে মারতে শুরু করে। লোক দুইটা তখন চিৎকার করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমরা কিছু জানি না, আমরা শুধু টাকার জন্য এটা নিয়ে দিচ্ছি। টাকার জন্য তোরা সমাজ ধ্বংস করবি? আজকে তোদের শেষ দিন এই পৃথিবীতে। তখন আইমান লোক দুইটাকে কারেন্টের দুইটা তার এনে শর্ট দিতে থাকে। লোক দুইটা চিৎকার করতে থাকে, কিন্তু তাদের মুখ থেকে কথা বের করা সম্ভব হয়নি। লোক দুইটা মারা গেলে সাথে সাথে কিন্তু তাদের লিডারের নাম বলল না। এদের কার্যকলাপে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে আইমান। এরা নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু তাদের বসের নাম বলে না। আইমান তখন তার বসকে কল করে। আইমান, কি হয়েছে? স্যার, একটা ট্রাক ভর্তি নেশার দ্রব্য আমরা ধরেছি। লোক দুইটাকে মার্ডার করেছি। এখন এইটা আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওকে, গুড ওয়ার্ক। তোমরা একটু ওয়েট করো, আমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে এটা নিয়ে আসবে। ওকে স্যার, একটু তাড়াতাড়ি করেন, যে কেউ এসে যেতে পারে। ওকে, আমি এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। একটু পর সেখানে পুলিশ এসে যায়, এসে ট্রাকটাকে জব্দ করে নিয়ে যায়। আইমান তখন কিছুটা শান্ত হয়ে বসে। ওইদিকে টিসি গ্রুপের লিডার পরপর 4 জন লোক খুন হওয়ার আর প্রায় 2 কোটি টাকার মালামাল জব্দ হওয়ার প্রচণ্ড রেগে যায়। সামনে তার বিশ্বস্ত সকল লোক। কে ওই অফিসার যে আমার সকল কাজ নষ্ট করে দিচ্ছে? ওকে আটকাতে হবে। তখন টিসি এর সবচেয়ে বিশ্বস্ত লোক রবি বলে ওঠে, স্যার, আমার যতদূর মনে হচ্ছে অফিসারটা আমাদের সকলের বিষয়ে খবর রাখছে আর সুযোগ পেলেই আঘাত করছে। আমাদেরকে যে করে ওকে আটকাতে হবে, না হলে আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি স্যার কি করা যায়। রবি, তোমার উপরে আমার সব ভরসা। তুমি আমার একমাত্র বিশ্বস্ত। তুমি যে করেই হোক ওই অফিসারটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। ওকে যে করেই হোক শেষ করতে হবে, নইলে আমাদের সব কিছু একে একে ধ্বংস করে দিবে। ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখছি বিষয়টা। এরপর রবি বেরিয়ে যায় আর টিসি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, কে এই অফিসার, কে তার এত টাকা ধ্বংস করছে, কিন্তু সে কোনো খবরই পাচ্ছে না। ওই অফিসার সম্পর্কে তখন সে আরও কয়েকটা ইনফরমার লাগিয়ে দেয় ওই এলাকায়, যাতে আইমানের সব খবরাখবর পায়। ওইদিকে দিশা আর তার বন্ধু মিলে প্ল্যান করছে তারা কোথাও পিকনিকে যাবে। দিশা ছোটোবেলা থেকেই অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করে, তার রহস্য, রোমাঞ্চ এসব কিছুই ভালো লাগে। তাই সে মিলেকে নিয়ে প্ল্যান করছে হাইওয়ে রোডের পাশে জঙ্গলে তারা রাতে তাঁবু টাঙিয়ে থাকবে। তখন মিলি ভয় পেয়ে বলল, দিশা, তুই এসব কে বলছিস? জঙ্গলের ভেতরে রাতের বেলা কত খারাপ লোক থাকে, কত ভয়ঙ্কর জীবজন্তু থাকে, এদের মধ্যে তুই কীভাবে থাকবি? আরে এটাই তো রহস্য, এটাই তো রোম্যান্স। যদি রহস্য, রোম্যান্স আর কিছুটা ভয় না পেলে তাহলে লাইফে কি আছে বন্ধু? তাই বলি এত রাতে জঙ্গলে? না না, আমি জঙ্গলে যাব না, তুই অন্য কোথাও প্ল্যান কর। আমি যখন বলেই ফেলেছি জঙ্গলে যাব, তাহলে জঙ্গলেই যাব, এর বাইরে কোথাও না। তোর ইচ্ছা হলে আমার সাথে যাবি, না হলে নাই। আরে দোস্ত, এরকম করিস কেন? ভয় লাগে তো জঙ্গলে। ভয় পেলে কি আর বড় হতে পারবি? পারবি না দোস্ত, পারবি না। আইসে আমার বড় দিদি, কাল সন্ধ্যাবেলায় চলে যাব দুজনে। তোর আব্বু কি রাজি হবে? আরে আব্বু রাজি হবে, কোনো সমস্যা নেই। আমি যেটা বলি আব্বু সবসময় আমার কথাই শোনে। ওকে তাহলে চল, আমার কিন্তু এখনো ভয় করছে। দিশা এবার রেগে গিয়ে বলল, ভয় পেলে চলবে না দোস্ত, আর বেশি ভয় পেলে তুই বাদ দেয়, আমি একাই যাব। আরে আমি কি যাব না বলছি, শুধু বলছি ভয় করে, যদি জঙ্গল থেকে বাঘ বের হয়ে খেয়ে ফেলি। হুদাই ভয় পাচ্ছিস, ওই জঙ্গলে বাঘ নেই। বাঘ নেই তো কি হয়েছে, অন্য জীবজন্তু আছে তো। দূর, তোকে আমি নেবই না। আচ্ছা আচ্ছা, তোর জন্য না হয় বাঘের পেটে গেলাম।
ওদিকে সন্ধ্যার সময় গ্যারেজ বন্ধ করে একটা কাজে যাওয়ার প্ল্যান ছিল আইমানের, কিন্তু গ্যারেজ বন্ধ করে সেখানেই বের হতে যাবে তখনই একটা কালো চাদর পরা লোক আসে তার কাছে, এসেই তাকে টানতে গ্যারেজের ভেতর নিয়ে গ্যারেজটা বন্ধ করে দেয়। আইমান তখন কিছুটা ভয় পেয়ে বলে, কে? আর আপনি আমাকে এভাবে টানছেন কেন? স্যার কোনো কথা বলবেন না। কে তুমি? এবার লোকটা চাদর সরালো। আইমান দেখলো এটা আর কেউ নয়, ওই সকালে যে লিডারের সাথে দেখা করতে গিয়েছিল এটা সেই লোক। আইমান অবাক হয়ে প্রশ্ন করলো, আরে তুমি এখানে কি করো? স্যার সকালে আপনি আমার কাছে গিয়েছিলেন ইনফরমেশনের জন্য, কিন্তু ওখানে আমি আপনাকে কিছুই বলতে পারতাম না, কারণ আমার গ্রুপের মধ্যে অনেকে আছে যারা ওদের সাথেও কাজ করে, তাই আমি আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। এখন আপনাকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। ওকে, কি ইনফরমেশন বলো? স্যার আপনি যে টিসি গ্রুপের সাথে দেখা করতে চাচ্ছেন ওরা খুবই ভয়ঙ্কর গ্রুপ। ওদের আন্ডার প্রায় 3 শতাধিক লোক কাজ করে, শুধু দেশের ভিতরে আর দেশের বাইরে তো অগণিত। ওদের এই এলাকায় সব কিছু কন্ট্রোলে আছে। রবি, আপনি যদি রবিকে ধরতে পারেন, টিসি গ্রুপের প্রধানকে ধরা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তবে ওই রবিকে ধরা অসম্ভব। ওর সাথে সবসময় 10 থেকে 12 জন লোক থাকে, সবাই মারামারি এবং সন্ত্রাসীতে এই এলাকার সবার থেকে এগিয়ে। কোথায় পাবো ওই রবিকে? স্যার রবিকে পেতে হলে আপনাকে ওত পেতে থাকতে হবে। রবি কখন আসে কোথায় আসে কেউ বলতে পারে না, তবে ও মাঝে মাঝেই বড় বড় কন্ট্রাক্টের সময় এখানে আসে। তোমার কাছে কি রবির কোনো পিক আছে যার মাধ্যমে আমি রবিকে চিনতে পারবো? হ্যাঁ আছে স্যার। গ্যাং লিডারটা তার ফোন থেকে একটা পিক এনে আইমানকে দেখায়। আইমান পিকটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। লোকটা কাঁধে কাঁধ অবধি চুল আর দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল, যে কেউ একে দেখলে ভয় পেয়ে যাবে। স্যার এই হচ্ছে রবি, টিসি গ্রুপের প্রধানের একদম বিশ্বস্ত লোক। ওকে ধরতে পারলেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আমাকে তুমি ওই রবিকে ধরতে সাহায্য করবে? স্যার আমি সাহায্য করবো আপনাকে, তবে আপনাকে আমার নামটা গোপন রাখতে হবে, নইলে আমাকে ওরা মেরে ফেলবে। তোমার কথা কেউ জানবে না, তুমি শুধু আমাদের ইনফরমেশন সময় মতো দিয়ে জানাবে। ওকে স্যার, আমি এই অপরাধ জগতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আমি চাই এখান থেকে বেরিয়ে যেতে, সুন্দরভাবে বাঁচতে, কিন্তু এটা সম্ভব না। ওকে, তোমাকে আমি কাজ দেব, তুমি আমার সাথে কাজ করবে। সমাজ থেকে অপরাধীদেরকে মুছে ফেলতে আমাকে সাহায্য করো। ওকে স্যার, এখন আমি যাই, প্লিজ আমার কথা কাউকে বলবেন না। কোনো চিন্তা করো না, সাবধানে যাও, তোমার কথা কেউ জানবে না। এরপর ওই গ্যাং লিডারটা চলে গেলে আর আইমান সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে ধরা যায় এই রবিকে, কিভাবে রবিকে ধরে ওই টিসি গ্রুপের প্রধানের সব ইনফরমেশন নেওয়া যায়। এই জন্যই সে ইমনকে কল করলো। ইমন সবে মাত্র বাসায় গিয়ে পৌঁছেছে। আইমানের কল দেখে রিসিভ করে। জি স্যার, বলুন। ইমন, তুমি সকাল সকাল কালকে একবার আমার বাসায় আসবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। এরপর আইমান নিজের বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই ইমন এসে আইমানের বাসায় পৌঁছায়। আইমান তখন বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। ইমনকে দেখে নিজের রুমে নিয়ে এসে বলে, ইমন, তোমাকে এখন থেকে অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হবে, অনেক বড় সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। তুমি কি প্রস্তুত এসব মোকাবেলা করতে? স্যার, আমি সবসময় নিজের জীবন দিতে প্রস্তুত আছি। স্যার, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আপাতত তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এই রবি নামক ছেলেটাকে খুঁজতে থাকো। তোমার যত ইনফরমার আছে সবাইকে এই ছবিটা পাঠিয়ে দাও, যে করেই হোক ওকে আমাদের খোঁজ করে বের করতেই হবে। আইমান নিজের ফোন থেকে রবির ছবিটা ইমনের ফোনে দিল। ইমন সঙ্গে সঙ্গে তার যত ইনফরমেন্স আছে সবাইকে ছবিটা পাঠিয়ে দিল। সবাই রবিকে খুঁজতে লাগলো। ওইদিকে দিশা ব্রেকফাস্ট করতে বসেছে তার বাবার সাথে। তখন দিশা তার বাবাকে বলল, বাবা, আমি আজ আমার বান্ধবী মিলিকে নিয়ে এক জায়গায় পিকনিকে যাচ্ছি, কাল সকালে চলে আসবো। ওকে মামুনি, তোমার যেখানে ইচ্ছে যাও, বাবা তোমাকে বাধা দেবে না, তবে সাবধানে চলাচল করবে। আই লাভ ইউ বাবা, এই জন্যই তো তোমাকে আমি এতটা ভালোবাসি। আমিও তো আমার মামুনিকে এতটা ভালোবাসি। এরপর দিশার বাবা বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। তখন দিশার মা এসে দিশার কান ধরে বলে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো ছেলেদের মতো। তুই কি ছেলে যে ছেলেদের মতো ভাবভঙ্গি করিস কেন?
আরে মা ছাড়ো তো, লাগছে। আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে পিকনিকে যাব, কোনো ছেলেকে নিয়ে না। তা কোথায় পিকনিকে যাওয়া হচ্ছে শুনি? তখন দিশা অনেকটা উৎসুক হয়ে তার মাকে বলে, মা, হাওয়ের পাশে যে জঙ্গলটা আছে না, ওই জায়গাটাই আমি আর মিলি আজ রাতে টেন্ট দিয়ে থাকবো। মেয়ের কথা শুনে দিশার মা কঠিন দৃষ্টিতে বলে ওঠে, দিশা, তুই এটা কি বললি? জঙ্গলে থাকবি? কত খারাপ লোক থাকে ওই জঙ্গলে, তুই জানিস? ওই জায়গায় তুই যাবি, যদি কোনো বিপদ হয়? খবরদার ওই জায়গায় যাবি না। আরে মা, বিপদ হবে না। আর ভয়ঙ্কর জঙ্গলে থাকাটাই তো হলো অ্যাডভেঞ্চার। লাইফে অ্যাডভেঞ্চার না হলে কি লাইফের মজা আছে? কিসের অ্যাডভেঞ্চার? কোনো অ্যাডভেঞ্চারের দরকার নেই, ঘরে বসে থাকো। আমি তোমার বাবাকে বলছি, পিকনিকে যাওয়ার নাম করে জঙ্গলে যাওয়া হচ্ছে। প্লিজ প্লিজ মা, এইরকম করো না। তুমি কোনো চিন্তা করো না, আমি আর মিলি সাবধানে থাকবো। তুই কেন বুঝিস না মা? তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়। তুই এইভাবে সব সময় ছেলেদের মতো ঘুরে ফিরে বেড়াস, আর তুই এখন জঙ্গলে যাচ্ছিস। যদি কোনো বিপদ হয়, জঙ্গলে কত খারাপ লোক থাকে, তুই জানিস? ওদের পাল্লায় পড়লে তোকে আর আমরা ফিরে পাবো না। মা, তুমি হুদাই কেন চিন্তা করছো? কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আর কিচ্ছু হলে তো তোমরা আছো, আমাকে বাঁচিয়ে নেবে। তোদের বাপ মেয়ের যা ইচ্ছে কর, শুধু আমাকে বলতে আসিস না কিছু হলে। দিশার মা রাগ করে উপরে চলে গেলে আর দিশা সেখানে বসে খেতে শুরু করলো। এরপর ফোনটা হাতে নিয়ে মিলিকে কল করলো। মিলি তখন শুয়েছিল। দিশার কল দেখে ঘুম ঘুম চোখে ফোনটা ধরে। কি হয়েছে দোস্ত? এই কুত্তি, তুই কোথায়? আরে দোস্ত, আমি তো এখনো বাসায় ঘুমাচ্ছি। কুত্তি হারামি, তুই আমাকে তাড়াতাড়ি উঠতে বলে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এখনই ওঠ, না হলে ফোনের ভেতর গিয়ে লাথি দেব। কতবার বলেছি তাড়াতাড়ি উঠতে? আজকে একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, শপিং মলে যেতে হবে, কত কিছু কিনতে হবে। ওকে দোস্ত, আরো 20 মিনিট ঘুমাই, এরপর উঠবো। আমি কিন্তু এখন তোর বাসায় চলে আসবো, এসে তোকে খুন করব। 10 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আয়। তুই কি আমাকে সাথে একটু ঘুমাতেও দিবি না? ঘুমোতে দেব যখন তুই জামাইয়ের বাড়ি যাবি তখন। এখন তাড়াতাড়ি চলে আয়। ওকে দোস্ত, উঠছি। উঠছি না, তাড়াতাড়ি ওঠ, আমি ভিডিও কল দিচ্ছি। তুই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়, আমি ব্রেকফাস্ট করছি। আমার সাথে তোকে ব্রেকফাস্ট করতে হবে। দোস্ত, এত তাড়াতাড়ি তো পারবো না। পারবি না মানে? তাড়াতাড়ি আসতে বলেছি না? ওকে দোস্ত, জাস্ট 15 মিনিট, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। একটু পর মিলি চলে আসে দিশার বাড়িতে। দিশা আর মিলি মিলে শপিং করতে বাইরে চলে যায়। গিয়ে অনেক কিছু কেনে রাতে রান্না করার জন্য একটা মুরগি কিনতে যাবে। দিশা তখন মিলি বলে, দোস্ত, তুই জ্যান্ত মুরগি দিয়ে কি করবি? তোর মাথার আমার মুন্ডু করব এটা দিয়ে, বারবিকিউ করে তারপর জঙ্গলের মধ্যে খাবো, সেই মজা হবে। ও দোস্ত, তোর মাথায় তো অনেক বুদ্ধি, সেই মজা হবে। আরও 2-1 হলে মজা হতো। তোর জামাইকে ডেকে নে, একসাথে বসে খাবো। জামাই কই পাবো? দোস্ত, তুই পারলে একটা জামাই খুঁজে দে। না রে দোস্ত, আমার নিজেরই জামাই নাই, আর তোকে কি জামাই এনে দেবো বল? তাহলে আর কি করার, দুজনে মিলে যাই আর বারবিকিউ খাই। এরপর দুজন বাসায় এসে রেডি হতে শুরু করে। বিকেলে বেরিয়ে পড়বে তারা। ওইদিকে ইমন আর আইমান গ্যারেজে বসে আছে। তখন ইমনের একটা ইনফরমেন্স কল করে ইমনকে জানায় যে 2 দিন পর অনেক বড় একটা ডিল হবে এই সীমান্তে, সেখানে রবি থাকবে। ইমন সঙ্গে সঙ্গে আইমানকে খবরটা বলে। আইমান ইমনকে বলে, এটাই সুযোগ ইমন, রবিকে ধরার জন্য এই সুযোগেই আমাদের বাজিমাত করতে হবে। কিন্তু স্যার, আমরা তো শুধুমাত্র দুজন, আমরা তো অন্য কারো হেল্প নিতে পারবো না। ছদ্মবেশে ধরে আছি, পুলিশকেও সাথে নিতে পারবো না, ওরা তো অনেক লোক থাকবে। ইমন, আমরা সেখানে নিজের মাথা কাটিয়ে ওদেরকে ধরবো, শক্তি জোরে নয়। তাই প্রস্তুত হয়ে না, 2 দিন পরে জীবন মৃত্যুর খেলায় নেমে পড়তে হবে। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত স্যার। এটাই চাই ইমন, তোমার মধ্যে কনসেন্ট্রেট আছে, তুমি অনেক ভালো কিছু করতে পারবে একদিন, তুমি আমার থেকে অনেক বড় হবে। আমি আপনার থেকে বড় হতে চাই না স্যার, আপনার ছায়া হয়ে আপনার পাশে চিরদিন থাকতে চাই। ওকে মাই ব্রাদার। এরপর আইমান আর ইমন প্রস্তুত হতে থাকে সেই দিনের জন্য, যেদিন তারা রবিকে ধরবে। ওইদিকে মিলি আর দিশা বেরিয়ে পড়েছে। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি, তাই তারা তাড়াতাড়ি করে জঙ্গলের ভেতরে এসে তাদের তাঁবুটা গেড়ে নেয়। ওইদিকে সন্ধ্যার পরপরই
বেরিয়ে পড়ে আইমান নিজের গানটা নিয়ে, সাথে একটা টর্চ লাইট নিয়ে। আজকে সে পুরো জঙ্গলটা লুকিয়ে লুকিয়ে ঘুরে দেখবে গ্রুপগুলো, আস্থানাগুলো, কে কোথায় থাকে সবকিছু দেখে নিলে পরে তার কাজ করতে সুবিধা হবে। দিশার মিলি সন্ধ্যার পর নিজেদের আনা লাইটটা লাগিয়ে দেয় উপরে, এরপর কাঠ সংগ্রহ করে আগুন ধরিয়ে দেয়। মোরগটা বারবিকিউ করতে শুরু করে চারিদিক থেকে। ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত আওয়াজের কারণে দারুণ এক অনুভূতি হচ্ছিল দিশার মনে। ওদিকে মিলি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, দোস্ত দেখ, এই যেন ডাকছে, আমার খুব ভয় করছে। আরে পাগল একটা, ঝিঝি পোকার ডাক, এইটুকুতেই ভয় পেয়ে গেলে? জীবনে অ্যাডভেঞ্চার করবি কি করে? অ্যাডভেঞ্চারের দরকার নেই দোস্ত, আমি চলে যাই, আমার খুব ভয় করছে। দিশা এবার রাগী গলায় বলে, যা, এই জঙ্গলের মধ্যে গিয়ে মর, চুপচাপ টেন্টের ভেতরে গিয়ে বসে থাক, আমি বারবিকিউ করে নিয়ে আসছি। এই সময় জঙ্গলের এই রাস্তা দিয়ে কিছু ছেলে যাচ্ছিল। তারা হঠাৎ করে জঙ্গলের মধ্যে দুইটা মেয়েকে দেখে অবাক হয়। কয়েকটা ছেলে মিলিয়া দিশার টেন্টকে ফলো করে তাদের দিকে এগিয়ে আসে। ওইদিকে আইমান ঘুরতে ঘুরতে এই দিকেই আসছিল। দিশা তখন বারবিকিউ করতে ব্যস্ত, তার সেদিকে খেয়াল নেই যে তার দিকে কয়েকটা ছেলে এগিয়ে আসছে। তখন ছেলেগুলো একদম দিশার কাছে চলে আসে। এসে দিশাকে একটা ছেলে বলে ওঠে, কি মামনি, এত রাতে জঙ্গলে কি করো? দিশা হঠাৎ করে এত ছেলেকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তারা অদ্ভুত দৃষ্টি নিয়ে দিশার দিকে তাকিয়েছিল। তাদের গা থেকে মাদক দ্রব্যের বিচ্ছিরি গন্ধ আসছিল। দিশা কি করবে বুঝতে পারছিল না। সে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প বলে। কিন্তু ছেলেগুলো দিশার চিৎকার শুনে হাসতে শুরু করে। চিৎকার করো, যত ইচ্ছা চিৎকার করো, কোনো লাভ নেই। কারো সাহস নেই এই সময় এই রাস্তা দিয়ে আসার। আসো আমরা সবাই মিলে পার্টি করি। ওইদিকে মিলি এসব দেখে কান্না করতে শুরু করে আর চিৎকার করে শুধু হেল্প হেল্প বলছিল। আইমান তখন দিশাদের অনেকটা কাছে চলে এসেছে রাতের বেলায়, তাই কষ্ট দুইটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনে এসে ভাবতে লাগলো, এত রাতে এখানে মেয়েরা চিৎকার করছে কেন? হয়তো তারা বিপদে পড়েছে। একটু এগিয়ে গিয়ে দেখি, ওদেরকে আমাদের সেভ করতেই হবে। আইমান দিশাদের দিকে এগোতে লাগলো। ওইদিকে ছেলেগুলো দিশা আর মিলি একদম কাছে চলে এসেছে। তারা দিশার হাত ধরার চেষ্টা করে আর একটা ছেলে গিয়ে মিলির বাহু চেপে ধরেছে। মিলি আরো জোরে চিৎকার করে ওঠে, আরে কিছু করার আগেই এত চিৎকার করলে কিছু করলে কি হবে বুঝতে পারছিস তোরা? কথাটা বলে সব ছেলেরা একসাথে হেসে উঠল। ওইদিকে আইমান এসে এই অবস্থা দেখে নিজের গানটা বের করে ছেলেগুলোর সামনে যায়। গিয়ে দেখে এ তো সেই দিনের ওই মেয়েটা। আইমান ঝাঁঝালো কণ্ঠে বলে, এই এখানে কি হচ্ছে? তখন ছেলেটা বলে ওঠে, যাই হোক, তাহলে তোর কি এসেছে এখানে হিরো গিয়ে দেখাতে? এখান থেকে সরে যা, নইলে একদম শেষ করে দেবো। কে কাকে শেষ করে তা তো একটু পরেই দেখতে পাবি। বলি আইমান নিজের গান দিয়ে ছেলেগুলোর উপর গুলি ছুটতে থাকে। একে একে সবাই পালিয়ে যেতে শুরু করলো। ছেলেগুলো পালিয়ে গেলে আইমান দিশার কাছে এসে বলে, আরে আপনি এখানে কি করেন এত রাতে? দিশা এতটাই ভয় পেয়েছিল যে সে আইমানকে জাপটে জড়িয়ে ধরে। আইমান প্রথমে কোনো মায়াবিনী স্পর্শে শিহরিত হয়ে গেল। তখন মিলি পাশ থেকে কাঁদো কাঁদো সুরে বলল, তোকে আমি না করেছিলাম না এই জঙ্গলে না আসতে? তুই তো আমার কথা শুনি না। এখন দেখ, একটুর জন্য কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনারা এখানে কেন এসেছিলেন? দিশা আইমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপরাধের সুরে বলে ওঠে, আমরা পিকনিক করার জন্য এই জঙ্গলেই এসেছিলাম, এসেই এই অবস্থা হলো। পিকনিক করার জন্য পৃথিবীতে আর কোনো জায়গা পান নাই? জঙ্গলে পিকনিক করতে হলো? এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো বুঝতে পারছেন? তখন দিশা কিছু বলতে পারছিল না, চুপচাপ বসে রইল। সত্যিই তো, ছেলেটা আজকে না আসলে হয়তো তারা এতক্ষণে ওই ছেলেগুলোর ভোগের বস্তু হয়ে যেত। দিশা তখন আস্তে আস্তে বলে ওঠে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য, কিন্তু এত রাতে আমরা বাড়ি যাব কি করে? আমার তো ভয় করছে। সেটাও তো একটা চিন্তার বিষয়। কেন অ্যাডভেঞ্চার করবে না? এখন দেখো কেমন মজা লাগে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাদের সাথে এখানে থেকে যান, কালকে সকালে চলে যাবেন, আমরাও বাসায় চলে যাব। আইমান দিশার কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। মেয়েটা কি বলে, সে একজন ছেলে হয়ে কিভাবে দুইটা মেয়ের সাথে রাত কাটাবে, তাও আবার একটা তাঁবুর ভিতরে? আইমান গভীর কণ্ঠে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন?
এই রাতের বেলা আমি একটা ছেলে হয়ে কিভাবে আপনারা দুজন মেয়ের মধ্যে একটা তাঁবুর ভিতরে থাকবো? কিন্তু আমরা এখন কি করব যদি ওই ছেলেগুলো একটু পর আবার আসে? তখন তো আর আপনি থাকবেন না। আইমান কিছুটা চিন্তায় পড়ে যায়। সত্যিই তো, ছেলেগুলো যদি আবার আসে তাহলে মেয়েগুলোকে কি করবে? আইমান চুপচাপ দাঁড়িয়েছিল। তখন মিলি বলে ওঠে, প্লিজ ভাইয়া রাজি হয়ে যান, আমরা কালকে সকালেই এখান থেকে চলে যাব। এই একটা রাত আপনি প্লিজ আমাদের জন্য স্যাক্রিফাইস করেন। স্যাক্রিফাইস বড় কথা নয়, এখানে কথা হচ্ছে আমি কিভাবে তোমরা দুজন মেয়ের মধ্যে থাকবো, তাও এক তাঁবুর ভিতরে। তখন দিশা পাশ থেকে বলে ওঠে, আমরা কতক্ষণ ঘুমিয়ে তারপরে পাহারা দেব? এরপর আপনি কতক্ষণ ঘুমাবেন? এইভাবে কিছুক্ষণ বদলা বদলি করলেই তো রাতটা চলে যাবে। এরপর আপনি আপনার বাসায় চলে যাবেন আর আমরা আমাদের বাসায় চলে যাব। আইমান আর কিছু বলতে পারল না, রাজি হয়ে গেল দিশাদের সাথে থাকার জন্য। দিশা তখন বলে উঠল, অনেক ক্ষুধা লাগছে, ছেলেগুলোর জন্য বারবিকিউটাও ঠিক মতো করতে পারলাম না। তখন আইমান আবার আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে তিনজন মিলে বারবিকিউটা করলো। গল্প করতে করতে সবাই ডিনারটা করে ফেললো। ডিনার শেষে মিলি বলে উঠল, আপনি এত রাতে এই জঙ্গলে দিক কোথায় যাচ্ছিলেন ভাইয়া? আমি এই জঙ্গলে ঘুরছিলাম, আমার এই রাস্তার পাশে একটা গ্যারেজ আছে। দিশা পাশ থেকে বলে ওঠে, আপনি কেন গ্যারেজ ছেড়ে এত রাতে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে বেড়ান? আপনার ভয় করে না? না, আমার ভয় করে না, আমি একা মানুষ, আমাকে মেরে ফেললেই বা কি? দিশা তখন অদ্ভুত চোখে আইমানের দিকে তাকিয়ে। সত্যি ছেলেটার জীবন কত স্বাধীন, কত মুক্ত, সে ঘুরে বেড়ায় পারে জঙ্গল পাহাড় কত জায়গায়, আর কত অ্যাডভেঞ্চার প্রিয়। দিশা মনে মনে ঠিক করে নেয় বিয়ে করলে এই ছেলেকেই সে করবে। ওর সাথে ঘুরবে ফিরবে, নানা রকম রহস্য রোমাঞ্চক অ্যাডভেঞ্চার দেখা পাবে সে। মিলি দিশাকে ভাবতে দেখে বলে, কিরে দোস্ত, তুই এত কি ভাবছিস? কিছু না দোস্ত, তুই গান গাইতে পারিস, পারলে একটা গান ধর। আরে ধুর, আমার যা কাকের গলা, তাতে গান গালে জঙ্গলের সব পশু পাখি জেগে যাবে। আইমান মিলির কথায় কিছুটা মুচকি হাসে। দিশা আইমানের মুচকি হাসি দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আইমানের দিকে। আচ্ছা ভাইয়া, আপনি একটা গান গান না। আরে আমি তো গান পারি না। কি বলেন? গান পারেন না? প্লিজ একটা বলেন। আইমান আর কোনো উপায় না পেয়ে গানে 2-3 লাইন ধরল। তিনজন মিলে গান শেষ করে যখন বসলো তখন দিশা বলে ওঠে, আপনার মতো কিন্তু আপনার গানের গলাটাও অস্থির। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে দেখলে তো গ্যারেজের মেকানিক মনে হয় না, আপনি কি সত্যিকারের মেকানিক? আইমান তখন কিছুটা বিরক্ত নিয়ে বলে, গ্যারেজ মেকানিক কি কোনো ছোট কাজ নাকি? আমি সব কাজকেই বড় করে দেখি। আমি মাস্টার্স কমপ্লিট করে এই ছোট্ট দোকানটা দিয়েছি, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। এটাকে এত ছোট করে দেখার কি আছে? আইমানের কথায় দিশা কিছুটা লজ্জা পেয়ে যায়। সে মনে হয় কিছুটা হার্ট করে দিল ছেলেটাকে। আচ্ছা সরি ভাইয়া, আমি আপনাকে হার্ট করে কিছু বলতে চাইনি। ইটস ওকে, সমস্যা নেই। এরপর দেখতে দেখতে এইভাবে পুরো রাতটা কেটে গেল। সকাল হতেই আইমান বলে উঠল, তাড়াতাড়ি আপনাদের সব কিছু গুছিয়ে নিন, আমাকে যেতে হবে, গিয়ে দোকান খুলতে হবে। তাই আপনারা তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিন, আপনাদেরকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। দিশা আর মিলি মিলে সব কিছু গুছিয়ে আইমানের সাথে বেরিয়ে পড়ে। আইমান জঙ্গল থেকে বের করে হাইওয়ে রোডে উঠে একটা গাড়িতে তুলে দেয় তাদের দুজনকে। দিশা তখন বলে ওঠে, আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? তখন আইমান কিছু না ভেবে নিজের নাম্বারটা দিশাকে দিয়ে দেয়। দিশা নাম্বারটা নিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। তখন মিলি বলে ওঠে, কিরে দোস্ত, তুইও ওই ছেলেটার কাছ থেকে নাম্বার নিলি কেন? আছে দোস্ত, আছে। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করিস কেন? তোর দুলাভাই বানানোর জন্য তো নিচ্ছি। ছেলেটাকে দেখে তো আমার পছন্দ হয়েছিল, তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। কি বললি? ও, এখন থেকে আমার বয়ফ্রেন্ড ওর ব্যাপারে কোনো কথা বললে খুন করে ফেলবো একেবারে। দোস্ত, তুই প্রেমের আগেই আমাকে চাকা দিয়ে দিলি। যা, ওর থেকে ভালো একটা তোকে খুঁজে এনে দেবো। তুই আমার জন্য কি খুঁজবি? আমার জানা আছে, আমি নিজেরটা নিজেই করে নেব। দুজন হাসতে হাসতে বাসায় চলে যায়। ওদিকে রবি চারিদিকে খোঁজ নিয়েও সেই অফিসারের কোনো খবর পাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওদিকে 2 দিন পর একটা বড় একটা ডিল আছে, এটা তাকে হ্যান্ডেল করতে হবে। যদিও এই অফিসার কোনো প্রবলেম করে এই নিয়ে চিন্তায় রাতে ঘুমাতে পারছিল না রবি। তাই একটা প্ল্যান সাজায় ওই অফিসারকে ধরার জন্য।
ওইদিকে বাসায় গিয়ে আইমানের কথা ভাবতে থাকে দিশা। ছেলেটার প্রতি অজানায় এক টান অনুভব করছে সে। হয়তো এই ছেলেটার প্রতি গভীর প্রেম আসক্ত হয়ে গেছে, যে প্রেমে তাকে তোলা অসম্ভব, যে প্রেমে তার সর্বগ্রাস্য করে দিচ্ছে। রবি গিয়ে তার প্ল্যান সাজায়। একটা ট্রাক ভর্তি করে কয়েকটা খালি বোতল নিয়ে এসে সীমান্ত থেকে আসছিল। তখন একটা খবর ছড়িয়ে দিয়েছে যে এগুলো মদের বোতল সাপ্লাই হচ্ছে আজকে। খবরটা পেয়ে আইমান রেডি হয়ে যায়। ওইদিকে রবি তার ট্রাকের পেছনে কয়েকটা গাড়ি নিয়ে আসে। যদি রাস্তায় ট্রাক কেউ আটকায় তাহলে গাড়িগুলো থেকে মানুষ বের হয়ে ওই অফিসারটাকে ধরবে। কিন্তু আইমান উল্টো প্ল্যান করে। সে রাস্তার মধ্যে কয়েকটা পিন ছড়িয়ে রাখে যাতে গাড়ির টায়ার ফেটে যায় এবং তার কাছে ঠিক করতে আসতে হয়। ওইদিকে রবি ট্রাক নিয়ে অনেক পথ পাড়ি দিল, কিন্তু কেউ কোনো প্রবলেম করলো না। হাইওয়ে রোডে উঠে গেছে, এখন কেউ অ্যাটাক। তাই রবি গাড়িগুলোকে ফিরে যেতে বলে। গাড়িগুলো ফিরে যায়। ওইদিকে রবির গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায় আইমানের দোকানের সামনে এসে। এটাকে কাকতালীয় ভেবে রবি আইমানের কাছে এটা ঠিক করতে আসে। কিন্তু আইমান যেই মাত্র রবিকে দেখেছে সে ইমনকে ইশারা দিল। ইমন আর কিছু অফিসারকে আগে থেকে রেডি করে রেখেছিল আইমান। তারা রবি আসা মাত্রই কথার ফাঁকে ফাঁকে রবির মাথার পিছনে আঘাত করে। রবি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই গ্যারেজের পেছনে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, সেখান দিয়ে নিয়ে রবিকে একটা রুমের মধ্যে বেঁধে রাখে। রবিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সামনে বসে আছে আইমান। রবির জ্ঞান ফেরায় অপেক্ষায়। আইমান আর ইমন, কিন্তু রবির জ্ঞান ফিরছে না। তাই আইমান ইমনকে বলল, ইমন তুমি যাও তো এক বালতি পানি নিয়ে এসো। ওকে স্যার, এখনই যাচ্ছি। ইমন গিয়ে এক বালতি পানি নিয়ে আসলো। এনেই রবির মুখে ছুঁড়ে মারল। রবি কেঁপে উঠল। হঠাৎ করে মুখে পানি পড়ায় রবির জ্ঞান ফিরতে সে চারিদিকে তাকায়। দেখলো তার মানে সে ধরা পড়ে গেছে, তাকে বেঁধে রাখা হয়েছে। রবি কি করবে বুঝতে পারছিল না। তখন রবি চিৎকার করে বলে ওঠে, আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? আমি কি করেছি? রবির কথায় তখন আইমান আর ইমন হেসে ওঠে। কি করছিস তুই, এখনো জানিস না? টিসি গ্রুপের প্রধানকে বল আমাদেরকে। রবি তখন তার ছেলের হাসি দিয়ে বলে, তোরা ধরবি টিসি গ্রুপ প্রধানকে? তোদের মতো কত অফিসার আসলো গেল, কেউ ওই মানুষটাকে কখনো দেখতে পারেনি আর না ধরতে পেরেছে। তখন আইমান রবির কান বরাবর একটা ঘুষি মারে। আমি অন্য অফিসারদের মতো না, আমি আইমান খান, সিক্রেট ডিটেকটিভ গ্রুপের প্রধান। তোর মতো কত রবিকে আমি পকেটে ঢুকিয়ে রেখেছি তুই জানিস? এখন তাড়াতাড়ি যদি নিজের ভালো চাস বলে দে ওই গ্রুপের প্রধান কে। আমার জীবন চলে গেলেও আমি বলবো না এই গ্রুপের প্রধানের নাম। আর তুই কি ভেবেছিস আমাকে আটকে রেখে তুই পার পেয়ে যাবি? দেখ, হয়তো এতক্ষণে তোর মৃত্যুর ব্যবস্থা হয়ে গেছে। আরে পাগল, জীবন মরণ তো সব উপরওয়ালার হাতে। তুই আর আমি কিভাবে মৃত্যু নিয়ে খেলা করব? এর চেয়ে ভালো বলে দে ওই গ্রুপের প্রধান কে, নইলে তোর জন্য ঘোর বিপদ অপেক্ষা করছে। তুই এটাই আশা করে বসে থাক যে তুই ওই প্রধানকে ধরবি, কিন্তু মনে রাখ তুই কখনোই ওকে ধরতে পারবি না। আইমান তখন ইমনকে ইশারা করে চলে যায়। বাইরে বেরিয়ে আসে আইমান। তখন ইমন দুইটা কারেন্টের তার নিয়ে এসে রবিকে শক দিতে থাকে। রবির চিৎকার পুরো রুমটা কম্পিত হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, তাকে সহ্য করতে হবে। যে করেই হোক তাকে সহ্য করতেই হবে। ইমন শুধু বারবার বলছিল, তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে বলে দে এই গ্রুপের প্রধানকে, না হলে এইভাবে প্রতিটা মুহূর্তে তোকে মরতে হবেই। তোরা আমাকে মেরে ফেল, আমি কোনো মতেই এই গ্রুপের প্রধানের কথা বলবো না। এত যখন মরার শখ তাহলে মর। বলেই ইমন পুরো শক্তি দিয়ে রবির গলা চেপে ধরে। কিন্তু আইমান ফিরে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি ইমনকে ছাড়িয়ে নিয়ে যায়। আরে ইমন কি করছো? এভাবে মেরে ফেললে তুমি কখনোই টিসি গ্রুপের প্রধানের নাম পাবে না, ইনফরমেশনও পাবে না। ওর কাছ থেকে সিস্টেমে কথা নিতে হবে। স্যার, লোকটা যা জেদি, আমার মনে হয় না ও ওর বসের কথা বলবে। তুমি যে বোকাই রয়ে গেলে ইমন। ও কেন ওর বসের কথা বলবে? ওর মুখ থেকে আমরা ওর নাম বলিয়েই ছাড়বো। কিন্তু সেটা কি করে সম্ভব স্যার? বাইরে আসো, সব বলছি। এরপর আইমান আর ইমন বাইরে আসে। বাইরে এসে ইমন বলে, স্যার, আমরা কিভাবে ওই গ্রুপের প্রধানকে খুঁজে বের করব? এই রবি তো কিছুই তার বসের নাম বলবে না। এখন ওকে দিয়ে বলানোর একটা উপায় আছে। তুমি এক কাজ করো, রবির ফ্যামিলির খোঁজ করো, ওর
ফ্যামিলিকে আটক করে নিয়ে আসো, তখনই দেখবে এমনিতেই কথা বলবে। ওকে স্যার, আমি এখনই খবর নিচ্ছি। এরপর ইমন বেরিয়ে যায় আর আয়মান তার পুরো বিষয়টা বসকে জানায়। বস তাদেরকে অভিনন্দন জানায় এবং কাজ ঠিকমতো করে যেতে বলে। ওইদিকে রুমে বসে বসে পড়ছিল দিশা, তাই একবার ভাবলো আয়মানকে কল করবে। আয়মানের নাম্বারটা নিয়ে কল করলো। আয়মান অপরিচিত নাম্বার দেখে ফোন ধরে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি দিশা বলছিলাম। ও মিস দিশা, আপনি তা কেমন আছেন? জি ভালো, আপনি? এখনো কি অ্যাডভেঞ্চারের শখ আছে না সব চলে গেছে? অ্যাডভেঞ্চারের শখ আমার কোনোদিনই যাবে না। তা কি করেন আপনি? না, এই তো দোকানে বসে আছি। ও আচ্ছা, দাঁড়ান আমি আপনার দোকানে আসি। বলেই ফোনটা রেখে দিল দিশা। আর আয়মান চিন্তা করতে লাগলো দিশা কেন এর সময় তার দোকানে আসবে, কিন্তু কিছুই ভেবে পেল না। তাই সে ঠিকঠাক হয়ে বসে পড়ল। প্রায় 30 মিনিট পর দিশা আসলো। দিশা এসে আয়মানের সামনে বসলো। তা আপনার দোকানে এখানে কেমন চলে? হ্যাঁ, খুব ভালোই চলে। যা ইনকাম হয় তা দিয়ে আপনি খেয়ে পরে বাঁচতে পারেন? অবশ্যই, আমি আমার সব প্রয়োজন মিটিয়েও ভালো মতো চলাফেরা করতে পারি। হ্যাঁ, তা আপনাকে দেখলে বোঝা যায়। এখন বলেন, যদি আপনার ফ্যামিলিতে একজনের জায়গায় 2 জন হয়ে যায় তাহলে কি আপনি খাওয়াতে পারবেন? আমি আপনার কথার কিছুই বুঝতে পারলাম না। এত বোঝা লাগবে না, শুধু বলেন আপনি তো এখন একা আছেন। এখন একা যেভাবে খেয়ে পড়ে বেঁচে আছেন, ঠিক তেমনভাবে যদি আপনার পরিবারে 2 জন হয়ে যায় তাহলে কি আপনার সংসার চালাতে কোনো অসুবিধা হবে? আশা করা যায় না, তবে আপনি কেন এসব জিজ্ঞেস করছেন? কারণ আমি আপনার সংসারে আসব। কেন, আপনি আমার বাসায় গিয়ে কি করবেন? এত কিছু বুঝেন না, আর এটা বুঝেন না। কি বুঝবো? আমি তো আপনাকে নিয়ে অনেক কিছু ফিল করে ফেলেছি। আই লাভ ইউ। আমি আপনার বউ হতে চাই, আপনার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই, অ্যাডভেঞ্চারের সাথী বানাতে চাই। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? 2 দিন হলো না দেখা হওয়া, এরই মধ্যে আপনি আমার প্রেমে পড়ে গেলেন। এই জন্যই আপনাদের এত প্রবলেম ছেলেদের সাথে। ছেলেদের সাথে দেখা হলে প্রেমে পড়ে যান, পরে ছেঁকা খেয়ে বাঁকা হয়ে কান্না করেন। কি বললা তুমি? আমি শুধু শুধু প্রেমে পড়ি নাকি? এই প্রথম তোমাকে দেখেই তো আমার এইরকম একটা ফিল হলো। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আমার বাবাকে দিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আরে আজব মেয়ে তো আপনি। আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমাকে কি জোর করে বিয়ে করবেন নাকি? দরকার হলে জোর করেই বিয়ে করব। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আমি পারবো না কাউকে ভালোবাসতে। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। এতে আপনার কোনো সমস্যা? ওইসব গার্লফ্রেন্ড সব কিছুর কথা ভুলে যান। এখন থেকে আমি আপনার সব। আমাকে নিয়েই আপনি স্বপ্ন দেখবেন। আরে আপনি তো আসলে একটা পাগল। একবার আপনি, একবার তুমি, সব কিছু মিশ্রণ করেই তো কথা বলেন। আমি এইরকমই, আর এইরকমই, আর এইরকমই এই সারা জীবন সহ্য করতে হবে। তাই এখন থেকেই প্র্যাকটিস করে নিন। বহে গেছে আপনাকে বিয়ে করতে আমার। বিয়ে করবি না মানে? জোর করে বিয়ে করব। এর মধ্যে ইমন সেখানে চলে আসে। দিশাকে সেখানে দেখে সে কোনো কিছু চিন্তা না করেই বলে উঠল, স্যার, রবির বাড়ির লোকের খবর পেয়ে গেছি। আয়মান তখন ইমনকে টেনে নিয়ে যায় সেখান থেকে আসে। দিশা শুধু তাকিয়েছিল তাদের চলে যাওয়ার দিকে। স্যার, কি হয়েছে? এখন বলো কি হয়েছে। স্যার, ইমনের বাড়ির লোকের খোঁজ পেয়েছি। ওর একটা ছেলে আর ওর ওয়াইফ আছে। তুলে নিয়ে আসো ওদেরকে। এরপর ইমন সেখান থেকে চলে যায় রবির পরিবারকে আটক করে আনতে। ওইদিকে দিশাও কিছুক্ষণ অপেক্ষা করে আয়মান না আসায় চলে যায়। আয়মান গিয়ে রবির সামনে বসে বলে। রবি তো আয়মানকে বলে, তোরা কেন আমাকে মেরে ফেলছিস না? আমি কিছুতেই ওই লোকের ইনফরমেশন তোকে দিব না। তুই দিবি, তোর 14 গোষ্ঠী দিবে। আমাকে মেরে ফেললেও দিব না। তোর পরিবারে কে আছে? তোর ছেলে আর তোর ওয়াইফ, তাই না? রবি আয়মানের কথায় কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে বলে, তুই আমার পরিবারের সাথে কি করছিস? বল, তুই আমার পরিবারের সাথে কি করছিস? এখনো কিছুই করি নাই, এবার করব। যদি তুই আমাকে তোর বসের কথা না বলিস তাহলে। তুই প্লিজ ওদের সাথে কিছু করিস না। করব, চিন্তা করিস না। দেখ আইমান, তোকে আমি যদি ওর ইনফরমেশন দিয়ে দিই তাহলে তুইও মরবি, আমাকেও মারবি। আমিও মরবো না, তোকেও মারবো না, তোর ফ্যামিলিও বাঁচবে। তুই আমাকে ওর ইনফরমেশনটা দিয়ে দে। আমি কিছুতেই ওর কিছু তোকে দিব না। আয়মান রাগ করে রবির হাতে পায়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে বেরিয়ে যায়।
ওইদিকে টিসি গ্রুপের প্রধান তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী রবির আকস্মিক হারিয়ে যাওয়া কিছুটা চিন্তায় পড়ে যায়। অনেকটা সংকোচবোধ নিয়ে তিনি তার যত কর্মচারী আছে সবাইকে কাজে লাগিয়ে দেয়। যে করি হোক তারা যেন ওই অফিসারের সব ইনফরমেশন তাকে এনে দেয়। সবাই কাজ শুরু করে দেয় আইমানের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কেউ কোনোভাবে সেরকম পেরে উঠছিল না। ওইদিকে ইমন রবির ফ্যামিলি সবাইকে ধরে আনে গ্যারেজের পেছনে সেই আন্ডারগ্রাউন্ড রুমে। রবি নিজের ফ্যামিলির লোকদের দেখে ভয়ে কাঁপতে শুরু করে। না জানি আইমান ওর শিশু আর নিষ্পাপ মেয়েটার সাথে কি করে। কিরে, এরা কি তোর পরিবার? হুম। ওদেরকে ছেড়ে দে প্লিজ, আমি তোর পায়ে ধরছি। তোরা ওদেরকে ছেড়ে দে। ওদেরকে সারবো যখন তুই তোর বসের ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবি। আমার পক্ষে আমার বসের ইনফরমেশন দেওয়া সম্ভব না, সম্ভব হলে আমি দিতাম। প্লিজ তুই ওদেরকে ছেড়ে দে। এমন যাও তো কারেন্টের তারটা নিয়ে আসো। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। প্লিজ এই ছোট্ট ছেলেটাকে তুই এভাবে নির্যাতন করিস না, আমি তোর পায়ে ধরছি আইমান। তোর কি ওর নিষ্পাপ মুখটা দেখে একটু মায়া লাগে না? মায়া? তোদের মায়া লাগে না যখন লক্ষ লক্ষ ছেলেদেরকে তোরা নেশার পথে ধাবিত করিস, তাদের জীবন ধ্বংস করে দিস? কত হাজার বাবা মা ঠিক তোর মতোই রাহাজারি করে, তখন তাদের সেই আত্মচিৎকার কি তোরা শুনতে পাস না? এখন কেন নিজের ছেলেকে এভাবে দেখে কষ্ট পাচ্ছিস? লক্ষ লক্ষ ছেলে মেয়ে যখন নেশার পথে ধাবিত হয়ে নেশার দ্রব্য গ্রহণ করার জন্য ঘরে বাইরে খুন খারাপি করে বেড়ায়, তখন ঠিক এইরকমভাবেই তাদের বাবা মা চিৎকার করতে থাকে। তখন মানুষের চোখ দিয়ে জল পড়ে না, তখন ওই বাবা মা হৃদয় দিয়ে কাঁদে। তাদের সেই হৃদয়ের কান্না কি তোরা শুনতে পাস? শুনিস না তাদের কান্নায় তাদের হাসি মিশে যায়, তাদের কান্না ওদের কাছে ঢং মনে হয়। কিন্তু দেখ, আজ যখন তুই এই অবস্থায় পড়েছিস তখন তোর কেমন লাগছে? আর যদি তুই তোর বসের ইনফরমেশন আমাকে দিস তাহলে আমি তোর বসকে ধরবো। শুধু তোর বসকেই ধরবো না, লক্ষ লক্ষ ছেলে মেয়েকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আমি কতবার বলবো, আমার বস এতটাই ভয়ঙ্কর যে আমার পক্ষে তার ইনফরমেশন দিলে এর চেয়ে বেশি ছেলে মেয়েকে সে বোম দিয়ে উড়িয়ে দেবে। তুই আমাকে ইনফরমেশন দিয়ে দে, আর বাকিটা আমি দেখছি। বললাম না আমার পক্ষে বসের ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। ইমন, তুমি ওর ছেলেকে কারেন্টের শক দাও। ইমন কারেন্টের তার সবগুলো নিয়ে রবির ছেলের দিকে এগোতে থাকে আর রবি চিৎকার দেয়। তখন রবি কান্না করতে করতে বলে, আমি তোদেরকে ইনফরমেশন দিচ্ছি, তোরা প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। তখন ইমন আর আইমান হাসতে থাকে। একটা চেয়ার নিয়ে রবির সামনে বসে। বল, তোর বসের নাম কি? দেখ আমি আবারও বলছি, তোরা কিন্তু নিজে নিজে মৃত্যুর কাছে চলে যাচ্ছিস। বলবি নাকি আমি আবার গিয়ে কারেন্ট শর্ট দিব? না প্লিজ, আমি বলছি। আমার বসের নাম তালুকদার শরীফ, দেশের নামকরা বিজনেসম্যান। বিজনেসের আড়ালে তার এই কালো রাজ্য গড়ে তুলেছে, যে রাজ্যের একক রাজত্ব তার হাতে। সে এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যে শত শত লোককে বোম দিয়ে উড়িয়ে দিতে পারে। তার কাছে দক্ষিণ কোরিয়া থেকে আনা অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো দিয়ে একটা শহর মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারে। এখন তোরা আমাকে ধরে হয়তো সেই ব্যবস্থাই করছে। স্যার, লোকটা তো আমার যতটা কল্পনা করেছি তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমাদের চিন্তা শক্তি যেখানে গিয়ে থামে সেখান থেকেই তালুকদারের চিন্তা শুরু হয়। তালুকদার হয়তো এতক্ষণে তোর ইনফরমেশন পেয়ে গেছে। তুই নিজের ফ্যামিলির খোঁজ নিয়ে দেখ, হয়তো তোদের দুজনের ফ্যামিলি এতক্ষণে উপরে চলে গেছে। কথাটা শোনা মাত্রই আইমানের বুকটা কাঁপতে শুরু করে। আইমান তাড়াতাড়ি করে নিজের মাকে কল দেয়, কিন্তু তার মা কল ধরছে না। আইমান একের পর এক কল দিতে থাকে, কিন্তু তার মা কল ধরছে না। ওইদিকে ইমনের বাসায় কেউ নেই, তাই সে তার স্যারের জন্য চিন্তা করছে। আইমান তাড়াতাড়ি করে ইমনকে বসিয়ে নিজের বাসায় যায়। গিয়ে দেখতে পায় তার মা দরজার সামনে গলা কাটা অবস্থায় পড়ে আছে। আইমান চিৎকার করে কান্না করে ওঠে, কিন্তু তার কিছুই করার নেই। তার মা মারা গেছে, খুন হয়েছে ওই নর পিশাচির হাতে। আইমান কি করবে কিছুই বুঝতে পারছে না। 2 দিন পর্যন্ত নিজের ঘর থেকে বের হয়নি। ওইদিকে এই 2 দিন ইমন রবি আর রবির ফ্যামিলিকে বেঁধে রেখেছে সেই একই জায়গায়। ইমন যখন রবির সামনে আসে তখন রবি বলে, আমি বলছিলাম না লোকটা কতটা ভয়ঙ্কর, তার প্রমাণ তোরা হাতে নাতেই পেয়ে গেলি। এখন বলছি ওই লোকটার পিছন ছেড়ে দে, নইলে তোদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমাদের এই স্যাক্রিফাইস একদিন দেশের লক্ষ লক্ষ মানুষকে বাঁচাবে। তাদের জন্য আমরা নিজেরা স্যাক্রিফাইসগুলো করতে রাজি। স্যার ফিরে আসবেন, আমি বলছি স্যার ফিরে আসবেন।
তোরা দুইজন মিলে কিছু করতে পারবি না। ওই ভয়ঙ্কর লোকটার যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা, লক্ষ লক্ষ আর্মি অফিসার কিছুই করতে পারেনি, সেখানে তোরা দুজন তো এই লোকটার কাছে দুধের শিশু। আইমান দুদিন পর ঘর থেকে বের হয়ে তালুকদার শরীফের সব ইনফরমেশন জোগাড় করতে থাকে। যখনই লোকটার ইনফরমেশন তার হাতে আসে তখন আইমান হাত কাঁপতে থাকে, কারণ তালুকদার শরীফ আর কেউ নয়, দিশার বাবা। কিন্তু এখন সে কি করবে? দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য সে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিশাকে তুলে আনে সে জায়গায় বেঁধে রাখা যেখানে রবিকে বাধা হয়েছে। হঠাৎ করে আইমানের এমন কর্মকাণ্ডে দিশা প্রচণ্ড ভয় পায়, সাথে অবাকও হয়। দিশা রবির ফ্যামিলিকে বাধা হয়েছে সামনে বসে আছে এই ইমন আর আইমান। দিশা অবাক হয়ে আইমানকে প্রশ্ন করে, আইমান, তুমি আমাকে তুলে এনে এইভাবে বেঁধে রাখলে কেন? আমি তোকে বেঁধে এনেছি কারণ তোর বাবা দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি তোকে ধ্বংস করে দিব। আইমান, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার বাবা এরকম লোক নয়। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ ব্যবসায়ী। দেশের কোনায় কোনায় তার সুনাম ছড়িয়ে আছে। দিশার কথায় আইমান আর ইমন ভয়ঙ্করভাবে হেসে ওঠে। ন্যায়পরায়ণ মানুষ, তাও আবার তোর বাবা। তোর বাবা কত বড় নরপিশাচ তুই যদি জানতি, তাহলে তোর বাবাকে বাবা বলে ডাকতে তোর ঘৃণা হতো। আইমান, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর একবার আমার বাবার নামে একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব আমি তোমাকে ভালোবাসি। যেটা সত্যি সেটাই বলছি, এর বাইরে কিছুই না। তুই যাই বলিস না কেন, তোর বাবা একজন খুনি, একজন সন্ত্রাসী, একজন মাদক ব্যবসায়ী। দিশার তখন আইমানের গালে থুতু দিয়ে দেয়। আইমান উঠে গিয়ে দিশার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, নিজের বাবাকে এরকম অন্ধবিশ্বাস করছিস? সারা জীবন মানুষের রক্ত ঝরার টাকায় তোরা ফুর্তি করে বেরিয়েছিস। আজ বুঝবি ওই টাকার মূল্য কতটুকু। ওই টাকাগুলো মানুষের রক্ত বেচার টাকা। মানুষের রক্ত বিক্রি করে তোর বাবা আজ বড় লোক। তোর পাশে বসে থাকা ওই লোকটাই তার প্রমাণ। এই লোকটাকে পুঁজি বানিয়ে তোর বাবা দিনের পর দিন অনৈতিক কাজ করেছেন। ব্যবসার আড়ালে কালো টাকার পাহাড় গড়েছেন। জিজ্ঞেস করে দেখ পাশের লোকটাকে। দিশা পাশে তাকিয়ে দেখে রবি বাঁধা অবস্থায় বসে আছে। রবি অনেকদিন তাদের বাসায় গিয়েছে, কিন্তু সেটা ব্যবসায়িক কাজে ভেবে এসেছে। এতদিন দিশা কিন্তু নিজের বাবার ব্যাপারে এত খবর কথা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারেনি দিশা। সে সহ্য করতে পারছিল না আইমানের কথাগুলো। দিশা ভয়ঙ্কর কণ্ঠে আইমানকে বলে ওঠে, আইমান, তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। তোকে আমি খুন করব। তুই আমার হাতটা খুলে দে। এই মেয়ে, চুপচাপ এখানে বসে থাকো। আর একটা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। স্যারের ব্যাপারে এত খারাপ কথা বলার সাহস তুই কোথায় পেলি? এই চামচার বাচ্চা চামচা, খবরদার, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। ইমন এগিয়ে যেতে চাইলে আইমান ইমনের হাতটা ধরে বলে, ইমন, তুমি রাগান্বিত হবে না। একটু পরেই ওর বাবার আসল রূপ দেখতে পারবে, তখন ওর অবস্থা দেখতে পারবে। তখন আইমান নিজের ফোনটা নিয়ে তালুকদারের ফোনে দিশার বেঁধে রাখা পিকগুলো সেন্ড করে। ওইদিকে তালুকদার নিজের মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে যাচ্ছিল। তখনই পিকগুলো পেল। ভয়ে ভয়ে ওই নাম্বারে ফোন করলো। আইমান তালুকদারের কল দেখে হেসে ধরে বলে, আরে তালুকদার সাহেব যে আমাকে ফোন করলেন? এই কুত্তার বাচ্চাকে, তুই আমার মেয়েকে কেন তুলে নিয়েছিস? তোকে আমি কিন্তু খুন করব। কে তুই? ও মা, আমাকে চিনতে পারছিস না? আমি আইমান খান, যাকে খোঁজার জন্য তোর লোকেরা ঘুরে মরছে। যদি সাহস থাকে সামনাসামনি আয়, এসে আমার সাথে লড়াই কর। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই দিশা সব কিছুই শুনতে পাচ্ছিল। দিশা তার বাবার কথাগুলো শুনছিল। তখন আইমান বলে ওঠে, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমার পাঠিয়ে দেওয়ার ঠিকানায় 1 ঘন্টার মধ্যে চলে আয়, না হলে তোর মেয়েকে উপরে পাঠিয়ে দেব। সোয়ারের বাচ্চা, তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি তোকে ধ্বংস করে দিতে। তোর মাকে যেমন খুন করেছি ঠিক তেমনি তোকেও ধ্বংস করে দেব। তুই এখনও ভাবতে পারিসনি তুই কার সাথে লাগতে এসেছিস। খবরদার, তুই আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবি না, নইলে তোর মেয়ে আমার সামনেই আছে, এক্ষুনি গুলি করে মেরে ফেলবো। এই খবরদার, এই কাজ করবি না। আমি আসছি, তুই ঠিকানা পাঠা, দেখি কার কত সাহস। আইমান তার ঠিকানাটা পাঠিয়ে দিশার দিকে তাকায়। দিশা এখনও একটা ঘোরের মধ্যে আছে। কি কথা হলো, সব কিছুই ভাবছিল তার বাবা কি বলল। দিশা শুধু অবাক হয়ে কথাগুলোর কথা চিন্তা করছিল।
তার বাবা এরকম যে পরিকল্পনাও করতে পারেন। ওইদিকে তালুকদার প্রস্তুতি হয়ে আসলো নিজের মেয়েকে উদ্ধার করার জন্য। ওইদিকে আয়মান আর ইমনও প্রস্তুত হয়ে গেল নিজেদের জীবনের শ্রেষ্ঠ লড়াই করার জন্য। সত্যের বিরুদ্ধে মিথ্যার লড়াই, এটা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই। এটা তাদেরকে জিততেই হবে, এটা যে করেই হোক। এই যুদ্ধে তাদেরকে দেশের মানুষের, দেশের হাজারো নেশাগ্রস্ত, নেশায় আসক্ত লোককে বাঁচানোর জন্য জিততে হবে। আয়মান ইমনকে আবেগী গলায় বলল, ইমন, প্রস্তুত হয়ে নাও নিজের জীবনের শ্রেষ্ঠ লড়াইটা করার জন্য। আমি প্রস্তুত চাই, আমি চাই আমি এই লড়াইটা করি। আমি মরে গেলে হয়তো এক অফিসার মরে যাবে, কিন্তু দেশের হাজারো লোক বেঁচে যাবে। তাই প্লিজ স্যার, আমাকে লড়াইটা করতে দিন। এসব কি বলছো ইমন? তোমার মতো একজন সৎ সাহসী অফিসার আমাদের সমাজে দরকার। তুমি কেন একা লড়াই করবে? তোমার পাশে আমি আসছি। তখন রবি পাশ থেকে বলে ওঠে, 10টা বছর ধরে এই লোকটার নির্যাতন সহ্য করে আসছি, প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে লড়েছি। তোমরা প্লিজ আমাকে তোমাদের সাথে নাও। ওই লোকটাকে খুন করলে হয়তো আমার অপরাধ বোধরা কিছুটা কমবে। চুপ, নিজের কথা চিন্তা কর। পালিয়ে যাওয়ার ধান্দা করছিস? চুপচাপ বসে থাক। আয়মান প্রস্তুতি হচ্ছিল কখন আসবে সেই সময়, যখন লক্ষ লক্ষ মানুষের খুনি, লক্ষ লক্ষ বাবা মায়ের আত্মচিৎকারের কারণ সেই লোকটা তার সামনে আসবে। প্রায় 30 মিনিট পর দরজায় নক করলো। ইমন গিয়ে দরজা খুলতে লাথি দিয়ে ইমনকে প্রায় উড়িয়ে ফেলে দেয় তালুকদার। ইমন মাথায় আঘাত পেয়ে ফিরে আসে, মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে গিয়ে তালুকদারের গলা চেপে ধরে। তখন আয়মান ইমনকে ছাড়িয়ে বলে, যাও ইমন, ওর মেয়ের গলায় একটা ছুরি দিয়ে ধরো। এখানেই ওর মেয়েকে শেষ করে দাও। যেভাবে আমার মাকে খুন করেছে সেভাবেই ওর মেয়েকেও ওর সামনে খুন করো। তালুকদার ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে বলে, এই শুয়োরের বাচ্চা, আরেক পা এগোলে আমার মেয়ের দিকে এখান থেকেই তোকে বোম দিয়ে উড়িয়ে দেব। আমি একা এসেছি? কে আছিস আমার সাথে লড়াই করবে? আয় আমার সামনে। আয়মান তখন তালুকদারের সামনে গিয়ে বলে, আমার মায়ের খুনি তুই এদেশের হাজারো ভাই বোনের খুনি, যাদের তুই জ্যান্ত অবস্থায় মেরে ফেলেছিস। যারা আজ বেঁচে থেকেও মৃত, তাদের সবার প্রতিশোধ আমি নিব। তুই সাহস থাকলে আমার সামনে আয়, আমার সাথে লড়াই কর। কথাটা বলা মাত্রই গলা চেপে ধরে তালুকদারের। আয়মানও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে থাকে তালুকদারের বিরুদ্ধে। দিশা অবাক হয়ে নিজের ভালোবাসা আর নিজের বাবার লড়াই দেখছিল। চোখ দিয়ে তার অনবরত জল গড়িয়ে পড়ছিল। আল্লাহ, তুমি এই কোন দিনের সামনে এনে আমাকে ফেললে, যেদিন নিজের বাবার সাথে নিজের ভালোবাসার লড়াই দেখতে হয়? আমাকে কেন এই পৃথিবীতে এত ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন করলে? জীবনে অনেক অ্যাডভেঞ্চার, অনেক রহস্য, রোম্যান্সের শখ ছিল, কিন্তু যে রহস্য, রোম্যান্স আমি দেখলাম, তারপর হয়তো আর জীবনে কোনো দিনের রহস্য, রোম্যান্স দেখার আমার আর সাহস হবে না। প্লিজ তুমি আমাকে তুলে নাও, আর আমার সহ্য করতে পারছি না। দিশা আর তাকিয়ে থাকতে পারল না, চোখ বন্ধ করে নিল। ওইদিকে আয়মান একের পর এক লাঠি দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছিল তালুকদারের উপর। আয়মান তাড়াতাড়ি করে তার বসকে কল করে। ইমন, কি হয়েছে? সেই আমরা এই ভয়ঙ্কর খুনিকে ধরে ফেলেছি। আপনি তাড়াতাড়ি সব ফোর্স নিয়ে এখানে আসেন স্যার। তার সাথে মরণপণ যুদ্ধ করছি। সত্যি আজ তোমাদের নিয়ে আমি গর্বিত। আমার প্রিয় 2 অফিসার, তোমরা আজ প্রমাণ করে দিলে সত্যের সামনে মিথ্যা কথাটা অসহায়, মিথ্যা কথাটা অস্তিত্বহীন। স্যার, তাড়াতাড়ি আপনি আসেন ফোর্স নিয়ে। ওকে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। আয়মান যখন গুলি করতে যায় তখন তালুকদার তার বুকে লাগিয়ে রাখা বোমাটা ফেটে দিতে যায়। বোমার তার কাঁদতে কাঁদতে বলে, তালুকদারকে কোনোদিন কেউ ধরতে পারেনি, ধরতেও পারবে না। তোর মতন অফিসার তো আর জীবনেও না। তবে মরার আগে আমি একটা কথাই বলে যেতে চাই, তুই আমার মেয়ের সাথে কিছু করবি না। আমার মেয়েকে তুই ছেড়ে দিবি। তালুকদার কোনোদিন কারোর হাতে ধরা পড়েনি, পড়বেও না। গুড বাই মাই গ্রেট ওয়ার্ল্ড। বলি তালুকদার তার বুকে লাগিয়ে রাখা টাইম বোমা টিপতে দেয়। সঙ্গে সঙ্গে বোমটা ফেটে উড়ে যায়। তালুকদারের আয়মান পাশে ছিল, তাই আয়মান অনেকটা পড়ে যায়। আয়মান উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। আয়মান উল্টে পড়ে দেখলো তালুকদার পুরো ছাই হয়ে গেছে। যখনই তালুকদারের বোমটা ফাটলো তখন আকাশ বাতাস কম্পিত করে দিশা একটা চিৎকার দিয়ে উঠল। তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না বাবা।
তুমি কেন এই রাজ্যে জড়ালে আর কেনই এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলে? কেন বাবা, কেন? আইমান কোনো মতে উঠে গিয়ে দিশার বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলে দিয়ে আইমান আবারও মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে তাদের বস এসে আইমান আর ইমনকে নিয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে রবিকে গ্রেপ্তার করে। আইমানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সাথে দিশাও যায়। দিশা কান্না করছিল আইমানের এই অবস্থা দেখে। আল্লাহ, তুমি আমার বাবাকে নিয়েছো, তাকে তার পাপের শাস্তি দিয়েছো, কিন্তু আইমান তো কিছু করে নাই। ওকে কোন পাপের শাস্তি দিচ্ছ আল্লাহ? তুমি ওকে ভালো করে দাও, তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও। হাসপাতালে ডাক্তাররাও আইমানের চিকিৎসা করতে শুরু করে। আইমান শরীরে অনেক জায়গায় পুড়ে গিয়েছিল। তারা সেখানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। আইমানের যখন জ্ঞান ফেরে তখন দিশা দিশা বলে চিৎকার করছিল। ডক্টররা এসে বাইরে থেকে দিশাকে নিয়ে যায় ভেতরে। আইমান দিশাকে দেখে ডক্টরকে বাইরে যেতে বলে। ডক্টররা বাইরে চলে যায়। আইমান দিশার হাতটা শক্ত করে ধরে বলে, দিশা, আমি কোনো অন্যায় করিনি। তোমার বাবা অনেক বড় অপরাধী ছিলেন, তাই তাকে শাস্তি দেওয়াটা আমার কর্তব্য ছিল। তুমি প্লিজ ভুল বোঝো না। আমি তোমার পাশে আছি। তুমি যা করছো সবই দেশের জন্য করছো। এই লোকটা একজন অপরাধী ছিল, তাকে শাস্তি দিয়েছো। আমি তোমার উপর কোনো রাগ করিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। আইমান হাতটা বাড়িয়ে দেয়। দিশা এসে জড়িয়ে ধরে আইমানকে। আইমান কান্না করতে করতে বলে, তুমি এভাবে আমার পাশে চিরদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো, যদি তুমি গ্যারেজ মেকানিকের কাজ করে আমার সংসার চালাতে পারো। হ্যাঁ, পারবো না কেন? তোমার মনে করে মেকানিকের কাজ করে যা আয় করব, তা দিয়ে ভালো করেই আমাদের সংসার চলবে। আমার এতেই চলবে। এরপর দেশে দিশা আর আয়মানের বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আয়মানেরও ঘরের একটা ছোট্ট মামুনির জন্ম হয়েছে। তার নাম তৃষা মা। মেয়ে মিলে সব সময় আয়মানের ঘরটা আলোকিত করে রাখে। এইভাবেই দিনের পর দিন ভালো থাকুক সত্যিকারের ভালোবাসাগুলো, ভালো থাকুক পৃথিবীর সব ন্যায়পরায়ণ মানুষগুলো। অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয় হবে, তাই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পথে চলুন। সত্য চিরদিন এই পৃথিবীর বুকে জয়ী হয়ে এসেছে আর হবেও, তাই সত্যের পথে চলুন। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কোনো দিন হারিয়ে যায় না।